ফারুক সাহেব আয়শা বেগমকে চোখের ইশারায় কিছু বুঝালেন। যে ইশারা বুঝে আয়শা বেগম স্বস্তির হাসি হাসলেন। ফারুক জাওয়াদও হাসছেন। সঙ্গে কিচেনে থাকা সার্ভেন্ট ৩ জনও হাসছে। তাদের সবার হাসির কারণটা রূপকথা বুঝতে পারল না। মনে মনে বলল, সব আমার মতো পাগল নাকি? এমন হুদাই হাসছে কেন? সবার হাসির কারণটা রূপকথা ধরতে না পারলেও উৎস কিন্তু ঠিকই ধরে ফেলেছে। সবাইকে এভাবে হাসতে দেখে উৎস মনে মন বলল আন্ডারস্কোর। ডাপার কতগুলো বলতে কলকাতা বুঝে নিয়েছে। মাথা মোটার দল, এত সোজা সব। আয়েশা বেগম রূপকথার প্লেটে খাবার তুলে দিল। রূপকথা একটু একটু করে খাচ্ছে। খাওয়ার মাঝে উপস্থিত কেউই বেশি কথা বলছে না। অন্যদিকে রূপকথাদের বাসায় যত আড্ডা সব খাওয়ার টেবিলেই হয়। বাসার কথা মনে পড়ায় রূপকথা নিজের মনকে বুঝো দিল, থাক রূপকথা, মন খারাপ করিস না। যারা তোর জীবনকে নতারা চিহ্ন রক বানিয়ে দিয়েছে তাদের তুই ভুলে যা। নতুনভাবে শুরু কর সব। রূপকথা হঠাৎ খাওয়া থামিয়ে বলল আন্ডারস্কোর। আমি পড়ালেখা করতে চাই। আশা করছি সেই সুযোগটা আমি পাব। ফারুক সাহেব বলল আন্ডারস্কোর। অবশ্যই সুযোগ পাবে। পড়ালেখা বন্ধ করার তো কোনো প্রশ্নই আসে না। রূপকথা একটু থেমে বলল আন্ডারস্কোর। আমি আগের কলেজে আর পড়ালেখা করতে চাই না। আমাকে এখানে আশেপাশে কোনো কলেজে ভর্তি করিয়ে দিন। একথা শুনে ফারুক সাহেব উৎস দিকে তাকাল। দেখল সে নির্লিপ্ততা ভাবে নিজের মতো খাচ্ছে। ফারুক সাহেব কিছু বলল না। রূপকথা যেটুকু পেরেছে খেয়ে প্লেটটা নিয়ে কিচেনে চলে গেল। উৎস মা কে জিজ্ঞেস করল আন্ডারস্কোর। মামিরা, খালারা কাল রাতেই চলে গেল কেন? এখানে থেকে আর কি করবে? উৎস আর কিছু বলল না। চেয়ার ছেড়ে উঠে টিস্যু পেপারে হাত মুছতে মুছতে উপরে চলে গেল। অন্যদিকে রূপকথাকে কিচেনে দেখে সার্ভেন্টরা জিজ্ঞেস করল কিছু লাগবে কিনা। রূপকথা কারো প্রশ্নের কোনো উত্তর দিল না। নিজের মতো নিজে প্লেটটা ধুয়ে পাশেই জায়গা মতো রেখে কিচেন থেকে বেরিয়ে আসল। এরপর আয়শা বেগমকে জিজ্ঞেস করল আন্ডারস্কোর। কি কাজ করতে হবে? আমাকে বুঝিয়ে দিলে ভালো হতো। আয়শা বেগম বলল আন্ডারস্কোর। তোমাকে কাজ করতে হবে কেন বৌমা? বাসায় এতজন সার্ভেন্ট কেন আছে? যদি আমার বৌমাকে কাজ করাতে হয়, তুমি উপরে যাও, রেস্ট নাও। রূপকথা উৎস মায়ের কথা শুনে খুশি হল। কারণ সে রান্না বান্না কিছুই জানে না। নিজের বাসায় থাকতে জীবনে এক গ্লাস পানিও ঢেলে খায়নি। আয়েশা বেগমের কথায় রূপকথা মাথা নাড়িয়ে উপরে চলে গেল। গিয়ে দেখে উৎস রেডি হচ্ছে। উৎস কোথায় যাচ্ছে সেটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করল না রূপকথা। তাই জিজ্ঞেসও করল না। সোজা চলে গেল বারান্দায়। বারান্দায় কোনো গাছ নেই দেখে রূপকথা বিরক্ত হল। বারান্দায় গাছ কার না থাকে? রূপকথার বারান্দায় তো অনেকগুলো ফুল গাছ আছে। সব তার ভাই এনে দিয়েছিল। কে জানে মা গাছগুলোতে পানি দিবে কিনা। উৎস রেডি হয়ে বারান্দায় গিয়ে দেখে রূপকথা বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। চুলগুলো ছেড়ে দেওয়া, পিছনে থেকে শাড়ির ফাঁকে উন্মুক্ত সাদা পেটের অংশ বিশেষ উঁকি মারছে। উৎস সেদিকে নজর না দিয়ে বলল আন্ডারস্কোর। আমি অফিস যাচ্ছি। টেবিলের উপর মেডিসিন রাখা আছে। খেয়ে নিও। রূপকথা কিছু না বলে আগের মতো দাঁড়িয়ে রইল। উৎস আর কিছু বলল না। নিচে গিয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। বারান্দা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে পার্কিং থেকে একটা গাড়ি বেরিয়ে গেছে। রূপকথা বুঝল গাড়িটা উৎস এরপর বারান্দায় আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসল। রুমের দরজা লক করে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। রাতে ঘুম না হওয়াতে এখন তার মাথা বন বন করছে। কালো ছোট বর্গক্ষেত্র। রূপকথার ঘুম ভাঙল উৎস ডাকে। উঠে রুমের দেয়াল ঘড়িতে দেখে 4:30 বাজতে চলল। উৎস মাত্র অফিস থেকে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে এখনও ফ্রেশও হয়নি। রূপকথা উঠে শাড়িটা ঠিক করে নিল। এরপর চুলগুলো হাতখোপা করে নিল। উৎস নিজের টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুম চলে গেল। শাওয়ার নিয়ে রুমে এসে দেখে রূপকথা আগের মতো মন মরা হয়ে বিছানার এক পাশে বসে আছে। উৎস জিজ্ঞেস করল আন্ডারস্কোর। কি সমস্যা? আমার খুব মুড সুইং হচ্ছে। কেন? আজব মার্কা প্রশ্ন করেন। মেয়েদের মুড সুইং এর কোনো কারণ হয় নাকি? দুপুরে খেয়েছ? খাইনি। খাওয়ার জন্য কেউ ডাকেনি আমায়। দিনে দুপুরে দরজা জানালা লাগিয়ে এভাবে মরার মতো ঘুমাচ্ছিলে কেন? জানালা কই লাগিয়েছি মিথ্যা বলছেন কেন? কথার কথা বলেছি ওটা। না না হবে না। কথার কথাও আমার নামে আপনি মিথ্যা অভিযোগ দিতে পারবেন না। খেতে যাও, মা তোমার জন্য অপেক্ষা করছে। আপনি খেয়েছেন?
হ্যাঁ, বাহ, আমাকে ছাড়া সবাই খেয়ে নিয়েছে। আসলেই আমার কেউ নাই, কেউ ভালোবাসে না আমায়। মা নিচে অপেক্ষা করছে রূপকথা। তাড়াতাড়ি যাও। রূপকথা আর কিছু বলল না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসল। এরপর টেনেটুনে শাড়িটা ঠিক করে মাথায় কাপড় দিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। গিয়ে দেখে আয়েশা বেগম খাবার সামনে নিয়ে বসে আছে তার জন্য, ঠিক যেমন ভাবে তার মা বসে থাকত। আয়েশা বেগম রূপকথাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, আগে খেয়ে নাও, বেলা অনেক হয়েছে। রূপকথা খাওয়া শেষ করে রুমে চলে আসল। এসে দেখে উৎস ফ্রেশ হয়ে এসে ডিভানে বসে ল্যাপটপে কিছু একটা করছে। পরনে ছাই রঙের টি শার্ট সঙ্গে কালো ট্রাউজার। রূপকথা ভালোভাবে লক্ষ্য করে দেখল উৎস দেখতে খারাপ না, সুন্দরী আছে, চাপ দাড়ির জন্য একটু বেশি সুন্দর লাগছে। তার থেকে বড় কথা, লোকটার বয়স ধরা যায় না। রূপকথাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উৎস ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, এভাবে কি দেখছ? আপনাকে দেখছি, নজর লেগে যাবে। একটু থুথু মেরে দেই? উৎস কপাল কুঁচকে জিজ্ঞেস করল, থুথু মারবে কেন? কারণ থুথু মারলে আর নজর লাগে না। উৎস না চাইতেও হেসে উঠল। উৎস হাসি দেখে রূপকথা মনে মনে আওড়াল, মাশাল্লাহ, আমার জামাইর হাসি, লাখ টাকার হাসি। উৎস বলল, ড্রেসিং টেবিলের উপর একটা ফোন রাখা আছে, ওটা এদিকে নিয়ে এসো। রূপকথার উঠতে মনে না চাইলেও সে উঠল। উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখে একটা ফোনের বক্স রাখা আছে। দেখেই বোঝা যাচ্ছে একদম নতুন ফোন, এখনও আনবক্সিংও করা হয়নি। রূপকথা ড্রেসিং টেবিলের সামনে থেকে বক্সটা নিয়ে উৎস সামনে রেখে আবার নিজের জায়গায় এসে বসল। উৎস বলল, এটা তোমার? রূপকথা জিজ্ঞেস করল, কি উপলক্ষে দিলেন? প্রথমত তোমার ফোন নেই তাই দিচ্ছি, আর দ্বিতীয়ত বিয়ের দিন রাতে বাসর রাতে বউকে কিছু দিতে হয়, তাই দিলাম, খুলে দেখো। রূপকথা বলল, কিন্তু বাসর তো হয়নি, তাহলে কেন দিচ্ছেন? রূপকথার কথা শুনে উৎস কাশি উঠে গেল। রূপকথা তাড়াতাড়ি উঠে টি টেবিল থেকে পানির গ্লাসটা এনে উৎসর হাতে দিল। উৎস পানিটা খেয়ে বলল, বাসর হয়নি তো কি হয়েছে? বিয়েটা তো হয়েছে। রূপকথা একটু ভেবে বলল, তাও ঠিক। উৎস ফোন বক্সটা এগিয়ে দিয়ে বলল, অনেক কথা হয়েছে, এবার এটা খুলে দেখো। রূপকথা আর কিছু না বক্সটা খুলল। বক্সটা খুলে অবাক হয়ে গেল রূপকথা, কারণ ফোনটা ভীষণ সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে অনেক দামি ফোন। উৎস রূপকথার মুখ দেখেই বুঝল মেয়েটা খুশি হয়েছে। তারপরও জিজ্ঞেস করল, পছন্দ হয়েছে? রূপকথা বলল, খুব। উৎস একটু হেসে বলল, যাক, পছন্দ হলেই ভালো। রূপকথা উঠে উৎস গাল টেনে বলল, এক বস্তা ধন্যবাদ। এভাবে তার গাল টেনে দেওয়াতে উৎস হতভম্ব হয়ে গেল। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কিছুক্ষণের জন্য কথা বলতে ভুলে গেছে। তার বিশ্বাস হচ্ছে না কেউ তার গাল টেনে দিয়েছে। মনে মনে বলল, আল্লাহ, এই বয়সে কোন পাগলের পাল্লা এনে ফেললে আমায়। রূপকথা বলল, আপনার নাম্বারটা বলুন। উৎস কাজ করতে করতে আনমনে জিজ্ঞেস করল, কেন? সকাল সন্ধ্যা ফোন দিয়ে ডিস্টার্ব করব বলে। উৎস আর কিছু না বলে মানসম্মান থাকতে থাকতে নাম্বার দিয়ে টা দিল। উৎস কাজ বাদ দিয়ে বসে বসে রূপকথার পাগলামি দেখছে। কালো ছোট বর্গক্ষেত্র। উৎস বিছানায় বসে কাজ করছিল। রূপকথা করার কিছু খুঁজে না পেয়ে উৎস থেকে একটু দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। উৎসকে বলল, আমাকে একটা ফেসবুক আইডি খুলে দিন। উৎস ভ্রু কুচকে জিজ্ঞেস করল, ফেসবুক আইডি দিয়ে কাজ কি তোমার? কোনো কাজ নেই, এমনিই খুলে দিন। উদ্ধৃতি চিহ্ন। আগে 18 বছর হোক, তারপর ফেসবুক আইডি খুলে দেওয়া যায় কিনা ভেবে দেখব। বয়স ম্যাটার করে না ব্রো, আমি বিবাহিত, এটাই বড় কথা। আপনি খুলে দিবেন কিনা সেটা বলুন। না, ঠিক আছে, আমি নিজেই খুলব। উৎস আর কিছু বলল না। কিছুক্ষণ পর তাকিয়ে দেখে রূপকথা ঘুমিয়ে পড়েছে। উৎস অবাক না হয়ে পারল না। একটা মানুষ সারাদিন কিভাবে এত ঘুমাতে পারে আল্লাহ জানে। কিছুক্ষণ পর উৎস ল্যাপটপ রেখে বিছানায় গাইলিয়ে দিল। রাত 8টা। ঘুমের মধ্যে উৎস নাকে একটা মেয়েলি ঘ্রাণ আসল। এত সুন্দর স্মেলটা কিসের? উৎস ঘুমের মধ্যে বুঝতে পারল না। চোখ খুলে দেখে রূপকথা তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। উৎস অস্বস্তিতে পড়ে গেল। রূপকথা এই অবস্থা দেখে যদি অন্য কিছু ভাবে,
এমনিতেও তো 1 চামচ বেশি বুঝার স্বভাব মেয়েটার। উৎস রূপকথার থেকে নিজেকে ছাড়াতে চাইলেও পারছে না। ঘুমের মধ্যে রূপকথা তাকে আঁকড়ে ধরে আছে। উৎস পড়ল আরেক মুসিবতে। কিছুক্ষণ পর রূপকথা নড়েছে উঠছে দেখে উৎস ঘুমের ভং ধরল। ঘুম ঘুম চোখে নিজেকে উৎস বুকে দেখে ঘাবড়ে গেল রূপকথা। এরপর আস্তে করে নিজের মাথাটা একটু উঠিয়ে উৎস ঘুমাচ্ছে কিনা দেখে নিল। দেখল সত্যিই ঘুমাচ্ছে। উৎস ঘুমাচ্ছে দেখে রূপকথা আবারও তার বুকে মাথা রাখল। রূপকথার মনে হল বর্তমানে এটাই তার একমাই ভরসাস্থল। এখানে থাকলেই সে নিরাপদ থাকবে। 6 দিন পর রূপকথা আর উৎসের সম্পর্কটা আগের মতোই আছে। তবে উৎস বুঝল রূপকথা প্রচণ্ড রকমের বাছাল এবং উর্চণ্ডী একটা মেয়ে। এই কয়েক দিনেই তার মাথা অর্ধেকটা খেয়ে নিয়েছে। সকাল 9টায় জাওয়াদ কুঞ্জের সবাই নাস্তা করতে বসেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। একজন সার্ভেন্ট গিয়ে মেইন ডোর খুলে দিল। দেখল উদয় এসেছে। বাহিরে থেকে আসা ব্যক্তিটার নামই উদয়। উদয় সোজা ডাইনিং রুমে চলে গেল। সেখান গিয়ে দেখে বাসার সবাই এখানে উপস্থিত আছে। উদয়কে দেখে ফারুক সাহেব উঠে দাঁড়াল। উদয়কে দেখেও উৎস নির্লিপ্ততা ভাবে খাচ্ছে। তার কোনো হেলদোল নেই। দেখে মনে হচ্ছে সে যেন আগে থেকেই জানত সবটা। আজকে যে উদয় এই সময় এই স্থানে এসে উপস্থিত হবে। রূপকথা উদয়কে দেখা মাত্রই চিনে ফেলল। ফারুক সাহেব উদয়কে দেখে জিজ্ঞেস করল আন্ডারস্কোর, এতদিন পর কোথা থেকে এসে হাজির হলে আবার? উদয় বলল আন্ডারস্কোর বলতে বাধ্য নই আমি। তার আগে তুমি বলো, আমার ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড এসব কে ব্লক করেছে? এবার উৎস মুখ খুলল, বলল আন্ডারস্কোর আমি করেছি। উদয় জিজ্ঞেস করল আন্ডারস্কোর কেন করেছ? উৎস বলল আন্ডারস্কোর বলতে বাধ্য নই। ফারুক সাহেব উদয়কে উদ্দেশ্য করে বলল আন্ডারস্কোর উৎস যা করেছে বেশ করেছে। তোমার শাস্তি আরও ভতারা চিহ্ন আবহ হওয়া উচিত ছিল। উদয় বলল আন্ডারস্কোর কিসের শাস্তি? কি করেছি আমি? ফারুক সাহেব তেতে উঠে বলল আন্ডারস্কোর একটা মেয়েকে ভরা বিয়ের আসরে রেখে কাপুরুষের মতো পালিয়েছ। আবার জিজ্ঞেস করছো কি করেছ? উদয় বলল আন্ডারস্কোর আমি রেখে চলে এসেছি তাতে কি এমন হয়েছে? তোমার গুণধর বড় ছেলে উৎস জাওয়াদ তো ছিলই। সে তো ঠিকই মেয়েটাকে বিয়ে করে সবার চোখে হিরো সেজেছে। এতে করে কারো কোনো ক্ষতি হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। এসব দেখে রূপকথা নাস্তা না করেই উঠে নিজেদের রুমে চলে গেল। রূপকথা যেতেই উৎস উঠে উদয়ের সামনে গিয়ে দাঁড়াল। উদয় এই বাড়ির ছোট ছেলে। উৎস জাওয়াদের বিগড়ে যাওয়া একমাই ছোট ভাই এবং ফারুক জাওয়াদের ছোট সন্তান। উৎস উদয়ের গালে সজোরে একটা থাতারা চিহ্ন পোপর বসিয়ে দিল। জীবনে প্রথম ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে উদয়। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার ভাই তাকে থাতারা চিহ্ন পোপর মেরেছে। এই 25 বছর বয়সে অনেক ভুল করেছে। ভুলের জন্য বাসার সবার কাছে কথা শুনেছে ঠিকই কিন্তু কখনো কারো হাতে মাইর খায়নি। উৎস বলল আন্ডারস্কোর যা করেছিস তার জন্য তোকে অনেক সাফার করতে হবে। রেডি থাক। এখন গালে যেটা পড়ল এটা তো শুরু ছিল মাত্র। এ বলে উৎস আর দাঁড়াল না। ডাইনিং রুম ছেড়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে রূপকথা বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। উৎস রূপকথার পাশে গিয়ে দাঁড়াল। অতঃপর জিজ্ঞেস করল আন্ডারস্কোর কি হয়েছে? মন খারাপ? না। তাহলে? আচ্ছা আপনার ভাই আমাকে বিয়ে না করার কারণ কি? হয়তো তোমার বয়স কম তাই। তাহলে আপনি কেন বিয়ে করলেন? পরিবারের সম্মান রক্ষা করতে কিংবা একটা মেয়েকে সমাজের কটু কথার হাত থেকে বাঁচাতে। রূপকথা উৎসের চোখের দিকে তাকিয়ে বলল আন্ডারস্কোর আপনাকে একটু জড়িয়ে ধরি প্লিজ। উৎস আর কিছু না বলে নিজ থেকেই রূপকথাকে জড়িয়ে ধরল। উৎস জড়িয়ে ধরতেই রূপকথা হু হু করে চোখের পানি ছেড়ে দিল। অনেকক্ষণ কান্না করার ফলে রূপকথার চোখ দিয়ে পানি পড়ার সঙ্গে সঙ্গে নাক দিয়েও পড়ছে। আর সেই পানির থাই হচ্ছে উৎসের হোয়াইট টি শার্টের বুকের অংশে। রূপকথা নাক টানতে টানতে বলল আন্ডারস্কোর দেখেছেন আমার বাসার সবাই কত স্বার্থপর। আজকে এত দিন হয়ে গেছে অথচ আমার একটা খোঁজ পর্যন্ত নিল না। আমি না হয় রেগে থাকার কারণে কারো সঙ্গে কথা বলতে চাইনি, কিন্তু তাদের তো উচিত ছিল পরে জোর করে হলেও আমার খোঁজ খবর নেওয়া। উৎস বলল আন্ডারস্কোর কে বলেছে খোঁজ নেয়নি? তোমার মা রোজ আম্মাকে ফোন দিয়ে তোমার খুঁটিনাটি সব বিষয়ে খোঁজ নেয়। এই কথা শুনে রূপকথা চমকে গেল। বলল আন্ডারস্কোর সত্যি খোঁজ নেয়? আমার মাথা ছুঁয়ে বলেন তারপর বিশ্বাস করব।
উৎস কপাল কুঁচকে বলল আন্ডারস্কোর। এসব কি কথা? এসব ভালো কথা। আচ্ছা মাথা ছুঁয়ে বলতে হবে না। আপনি কসম কাটেন তাহলেই হবে। উৎস বিরক্ত হয়ে বলল আন্ডারস্কোর। এসব আউল ফাউল কথা কে শিখিয়েছে তোমায়? রূপকথা। উৎস থেকে দূরে সরে বলল আন্ডারস্কোর। আপনি বেশি কথা বলতেছেন কিন্তু। উৎস বলল আন্ডারস্কোর। আমি এসব ফাউল কথা বলতে পারবো না। আমার কথা বিশ্বাস না হলে তুমি আম্মাকে জিজ্ঞেস করতে পারো। রূপকথা আর কিছু বলল না। বুঝল উৎস সত্যি কথায় বলতেছে। এই কয়েক দিনে অন্তত এটা বুঝেছে যে লোকটা মিথ্যা কথা বলার পাত্র নয়। এর মধ্যে একজন সার্ভেন্টকে দিয়ে আয়শা বেগম উৎসকে ডেকে পাঠাল। উৎস রূপকথাকে বলল আন্ডারস্কোর তুমি থাকো, আমি দেখে আসি আম্মা কেন ডাকছে। উৎস রুমে এসে ওয়ার্ড্রোব থেকে একটা নতুন টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। এরপর চেঞ্জ করে এসে নিচে চলে গেল। আয়েশা বেগম ছেলেকে দেখে তার দিকে একটা ফাইল বাড়িয়ে দিল। উৎস কিছু না বলে ফাইলটা দেখতে দেখল। আয়েশা বেগম বলল আন্ডারস্কোর এটা তোমার বাবা দিয়েছে। উৎস ফাইলটা হাতে নিয়ে দেখে ফাইলাতে রূপকথার যাবতীয় সব কাগজপত্র আছে। সঙ্গে রূপকথার কলেজের টিসিও আছে। উৎস জিজ্ঞেস করল আন্ডারস্কোর এগুলো কখন আনিয়েছে? আয়েশা বেগম বলল আন্ডারস্কোর সেটা জানি না। তোমার বাবা কাল রাতে অফিস থেকে এসে ফাইলটা আমার হাতে দিয়ে বলল এটা যেন সকালে তোমাকে দেই। উৎস আর কিছু না বলে রুমে চলে গেল। রুমে এসে দেখে রূপকথা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। উৎস ডাকল আন্ডারস্কোর রূপকথা। এই রূপকথা। উৎস কোনো সাড়াশব্দ না পেয়ে রূপকথার সামনে গিয়ে দেখে রূপকথা ঘুমিয়ে পড়েছে। রূপকথাকে ঘুমাতে দেখে উৎস বলল আন্ডারস্কোর মানুষের ঘুম এত সস্তা কিভাবে হয়? এই মাত্র দেখে গেলাম বারান্দায় দাঁড়িয়ে আছে, এখন আবার এসে দেখছি ঘুমিয়ে পড়েছে। উৎস পাশের টি টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিল। এরপর গ্লাস থেকে পানি নিয়ে রূপকথার মুখে ছিটা দিল। মুখে পানির স্পর্শ পেতেই রূপকথা এক লাফে উঠে বসল। সামনে তাকিয়ে দেখে উৎস হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে ঠিক কি হয়েছে সবটা বুঝে রূপকথা রেগে গেল। বলল আন্ডারস্কোর আপনার বাসায় আছি বলে আপনি আমাকে এভাবে অপমান করবেন? আমি না হয় একটু বেশি ঘুমাই, তাই বলে আপনি এটা করবেন? এই কয়েক বছর একটু কষ্ট করেন, অন্তত আমি নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত, এরপরেই আপনাকে মুক্তি দিয়ে দিব। রূপকথার বকবক শুনে উৎস বিরক্ত হয়ে বলল আন্ডারস্কোর এসব অহেতুক বকবক শোনার টাইম নেই। রেডি হয়ে নাও, তোমাকে ভর্তি করাতে নিয়ে যাব। তোমাকে ভর্তি করিয়ে আমাকে আবার অফিস যেতে হবে। রূপকথা উৎস কথায় অপমান বোধ করল, যার ফলে তার চোখে পানি চলে আসল। যা উৎসর চোখ এড়াল না। উৎস বলল আন্ডারস্কোর কথায় কথায় চোখে পানি চলে আসে কেন? চোখের পানি কি এতই সস্তা যে যেখানে সেখানে যার তার জন্য চোখের পানি বিসর্জন দাও? রূপকথা চোখ মুছে ওয়ার্ড্রোব থেকে একটা ম্যাজেন্ডা কালার কুর্তি সেট নিয়ে ওয়াশরুমে চলে গেল। রূপকথা ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে দেখে উৎস চেঞ্জ করে তৈরি হয়ে নিয়েছে। রূপকথা সুন্দর করে মাথায় হিজাব বেঁধে নিল, যেটা দেখে উৎস ভালো লাগল। এরপর তারা দুজন বের হয়ে গেল রূপকথা যে কলেজে ভর্তি হবে সে কলেজের উদ্দেশ্যে। সচরাচর উৎস নিজে ড্রাইভ করলেও আজকে ড্রাইভার নিয়ে বের হল। উৎস আর রূপকথা একসঙ্গে পিছনের সিটে বসলেও দুই কর্নারে বসে বাহিরের দিকে তাকিয়ে আছে। ভর্তি কার্যক্রম শেষ করে উৎস রূপকথাকে নিয়ে প্রিন্সিপালের রুমে গেল। উৎস দরজায় নক করতেই প্রিন্সিপাল হাসিমুখে দাঁড়িয়ে বলল আন্ডারস্কোর আরে স্যার, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ ভেতরে আসুন। উৎস রূপকথাকে নিয়ে ভেতরে গেল। প্রিন্সিপাল উৎসের সঙ্গে হাত মিলিয়ে তাকে বসতে বলল। উৎস একটা চেয়ার টেনে রূপকথাকে বসতে বলে নিজেও বসল। প্রিন্সিপাল জিজ্ঞেস করল আপনার বাবা কাল রাতে বলেছিলেন কোনো একটা দরকারে আপনি আজকে আসবেন। বলুন কিভাবে সাহায্য করতে পারি? তার আগে বলুন কি খাবেন, চা না কফি? উৎস বলল আন্ডারস্কোর আপনাদের কলেজে একজনকে ভর্তি করাতে নিয়ে এসেছি। প্রিন্সিপাল রূপকথার দিকে তাকিয়ে বলল আন্ডারস্কোর তাকে তো ঠিক চিনতে পারলাম না, কে হয় আপনার? উৎস প্রিন্সিপালকে কি উত্তর দিবে সেটা শোনার জন্য রূপকথা অধীর আগ্রহে তার দিকে তাকাল। উৎস রূপকথার দিকে তাকিয়ে বলল আন্ডারস্কোর আমার ওয়াইফ। উৎসের উত্তর শুনে প্রিন্সিপালের ঠোঁটজোড়া আপনা আপনি ফাঁক হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে বলল আন্ডারস্কোর কংগ্রাচুলেশনস স্যার, দাম্পত্য জীবন সুখের হোক। উৎস বলল আন্ডারস্কোর থ্যাংক ইউ।
এরপর উৎস আরও কিছুক্ষণ প্রিন্সিপালের সঙ্গে কথা বলে রূপকথাকে নিয়ে বাইরে বেরিয়ে আসল। উৎসরা বের হতেই প্রিন্সিপাল বলল আন্ডারস্কোর, এই বয়সে এসে শেষে কিনা নিজের মেয়ের বয়সী একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে। মানুষ হাসাতে এসব বড়লোক বিজনেসম্যানরা ভালোই জানে। প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রূপকথা উৎসকে বলল আন্ডারস্কোর, আমি ভেবেছিলাম আপনি আমাকে আপনার কাজিন হিসেবে পরিচয় দিবেন। উৎস বলল আন্ডারস্কোর, নাটক সিনেমা দেখতে দেখতে ওসবেই ঢুকে গেছো তুমি, এবার এসব বাদ দিয়ে আবার পড়ালেখায় মন দাও। রূপকথা বলল আন্ডারস্কোর, আমার বই নেই, কিভাবে পড়ালেখায় মন দিব? উৎস বলল আন্ডারস্কোর, আমি অফিস থেকে আসার আগেই তোমার বই, খাতা, কলম সব এসে হাজির হয়ে যাবে। রূপকথা বলল আন্ডারস্কোর, আপনি সব সময় এমন গম্ভীর হয়ে থাকেন কেন? প্রিন্সিপালের রুমে আপনাকে দেখে মনে হচ্ছিল কারো সঙ্গে ঝগড়া করে রুমে ঢুকেছেন। উৎস বলল আন্ডারস্কোর, গম্ভীর থাকতে আমার ভালো লাগে। রূপকথা খোঁচা মেরে বলল আন্ডারস্কোর, আপনি প্যাঁচা তো তাই। উৎস কিছু বলল না, কারণ সে বুঝে গেছে সে না থামলে রূপকথা জীবনেও থামবে না। সারাদিন এভাবে খোঁচাখুচি চালিয়ে যাবে। এরপর দুজন গাড়িতে উঠে বসল। উৎস রূপকথাকে বাসায় নামিয়ে দিয়ে নিজে অফিসে চলে গেল। রূপকথা বাসায় ঢুকতেই দেখে তার মা বাবা এসেছে। তাদের দেখে রূপকথার পা থেমে গেল। মন চাইল এক দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরতে, কিন্তু সে এমন কিছুই করল না। নিজেকে স্বাভাবিক রেখে বলল আন্ডারস্কোর, কেন এসেছো এখানে? শরীফ আহসান মেয়ের দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু রূপকথা পিছিয়ে গেল। বলল আন্ডারস্কোর, ডোন্ট টাচ মি। রূপকথার মা পারভিন মেয়ের মাথায় হাত দিয়ে বলল আন্ডারস্কোর, এমন করছিস কেন মা? রূপকথা মাথা থেকে মায়ের হাতটা সরিয়ে নিয়ে বলল আন্ডারস্কোর, কেমন করছি? পারভিন বলল আন্ডারস্কোর, তোকে কয়েক দিনের জন্য নিয়ে যেতে এসেছি আমরা। রূপকথা বলল আন্ডারস্কোর, সরি, আমি যেতে চাই না, তোমরা চলে যাও। এবার উৎসের মা আয়শা রূপকথাকে বলল আন্ডারস্কোর, রূপকথা মা, গেস্টদের সঙ্গে এভাবে ব্যবহার করতে হয় না। রূপকথা শাশুড়িকে বলল আন্ডারস্কোর, আচ্ছা। শরীফ আহসান আর পারভিন সুলতানা রূপকথার সঙ্গে বসে কথা বলতে চেয়েছিল, কিন্তু রূপকথা রাজি হল না। অনেকক্ষণ মেয়েকে বোঝানোর চেষ্টা করার পর তারা হাল ছেড়ে দিল। শরীফ আহসান আয়শা বেগমকে বলল আন্ডারস্কোর, আপা, আমরা আসি তাহলে। আমাদের কলিজার টুকরো মেয়ের খেয়াল রাখবেন, তার যেন কোনো অবহেলা না হয়। আয়শা বেগম বলল আন্ডারস্কোর, সে কি ভাইজান, না খেয়েই চলে যাবেন কেন? দুপুরে খেয়ে যাবেন প্লিজ। পারভিন সুলতানা আন্ডারস্কোর, যে কাজে এসেছিলাম সেটাই তো হলো না আপা, থেকে আর কি করব? আয়েশা বেগম কি উত্তর দিবে ভেবে পেল না, তাই চুপ করে রইল। তারাও একবার রূপকথার দিকে তাকিয়ে, আসছি, নিজের যত্ন নিও, বলে চলে গেল। তারা যেতেই রূপকথা নিজের মাথা হাত দিয়ে চেপে ধরে সোফায় বসে পড়ল। আয়েশা বেগম গিয়ে রূপকথার পাশে বসে তার মাথায় হাত দিয়ে বলল আন্ডারস্কোর, এত ছোট্ট একটা মেয়ের এত রাগ, অভিমান কেন রে? রূপকথা আয়েশা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বলল আন্ডারস্কোর, বিশ্বাস করুন, আমি এমন ব্যবহার করতে চাইনি, কিন্তু আমি নিজের রাগকে দমিয়ে রাখতেও পারিনি। আয়েশা বেগম বলল আন্ডারস্কোর, আমি যা বলছি মন দিয়ে শুনো। মানুষ সৃষ্টির 50 বছর আগে আল্লাহ তাদের তাকদির লিখে রেখেছেন। তোমার জীবনেও তাকদিরে যা লেখা ছিল তাই হবে। তুমি চাইলেই কি কপালের লিখন খণ্ডাতে পারবে? প্রথম দিন আমি ভেবেছিলাম বিয়েটা যেভাবেই হোক, তারপরও তোমাদের মধ্যে হয়তো সব কিছু ঠিক আছে। কিন্তু কয়েক দিনে বুঝেছি না, তোমাদের মধ্যে কিচ্ছু ঠিক নেই। তুমি মেনে নিতে পারছ না, নাকি আমার ছেলে মেনে নিতে পারছে না, সেসব আমার জানা নেই। তবে তোমাকে আমি বলছি, আমার ছেলেকে আপন করে নাও, দেখবে জীবনে ভীষণ ভালো থাকবে। তুমিও হয়তো আমার ছেলেকে এখনও মেনে নিতে পারোনি। মেনে নিতে না পারাটাই স্বাভাবিক। আমার ছেলের বয়স তোমার থেকে অনেক বেশি। এই যুগের মেয়েরা এত বয়সের ব্যবধানে বিয়ে করে না, তারা একটু কম বয়সী ছেলে পছন্দ করে। কম বয়সী ইনোম্যাচিউর ছেলেকে জীবনসঙ্গী বানিয়ে সারা জীবন পোস্তানো থেকে ম্যাচিউর, একটু সিনিয়র কাউকে জীবনসঙ্গী বানিয়ে ভালো থাকাটা ভালো না? তোমাদের সম্পর্ক আমাদেরই আফসোস লাগছে। তোমরা যদি সব স্বাভাবিক করতে না পারো তবে আমরা সারা জীবন অপরাধী হয়ে থাকব। বিশেষ করে আমি নিজে। উদয়কে ভালো পথে আনার জন্য আমি তোমাকে এই বাড়ির ছোট বউ বানাতে চেয়েছিলাম। এরপর দেখো কি থেকে কি হয়ে গেল। রূপকথা আয়েশা বেগমের বলা সবগুলো কথা খুব মনোযোগ দিয়ে শুনল। রূপকথা বলল আন্ডারস্কোর,
আপনার এমন গম্ভীর ছেলের সঙ্গে আমার মতো তারছিরা মেয়ে সংসার করতে পারবে? আয়েশা বেগম হেসে বলল আমার ছেলে গম্ভীর হলেও খুব কেয়ারিং। আর সংসার করতে পারবে না কেন? অবশ্যই পারবে। তুমি জানো না, আল্লাহ তারছিরা মেয়েদের দেখে রাখার জন্য কেয়ারিং জামাই দেয়। রূপকথা মনে মনে বলল জামাইটা যেমন তেমন হলেও শাশুড়িটা রসিক আছে। রূপকথা কিছু বলছে না, চুপচাপ বসে আছে। আয়েশা বেগম বলল সেই সকালে একটু নাস্তা করেছ, আর কিছুই খাওনি। নিশ্চয়ই খিদে লেগেছে। কি খাবে? সার্ভেন্টদের বলে যাও, ওরা বানিয়ে রাখবে। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। রূপকথা আয়েশা বেগমকে দেখে উঠে দাঁড়িয়ে বলল নুডলস খাবো। আয়েশা বেগম বলল ঠিক আছে, যাও, আমি সার্ভেন্টকে বলছি বানিয়ে রাখতে। রূপকথা রুমে চলে গেল। এরপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। আজকের আকাশটা অনেক বেশি সুন্দর। যেটা দেখে রূপকথা রুমে এসে মোবাইলটা নিয়ে ফটাফট কিছু ছবি তুলে নিল। এরপর ছবিগুলো হোয়াটসঅ্যাপে উৎসকে সেন্ড করল। এর মধ্যে একজন সার্ভেন্ট এসে রুমে নাস্তা দিয়ে গেল। রূপকথা বসে আরামে নাস্তা করে নিল। সন্ধ্যা 6টায় উৎস বাসায় আসল। রুমে ঢুকে দেখে রুম ঘুটঘুটে অন্ধকার। উৎস রুমের লাইট জ্বালিয়ে দেখে রূপকথা হাত পা ছড়িয়ে বিছানা জুড়ে ঘুমিয়ে আছে। চুলগুলো মুখের উপর এসে হানা দিয়েছে। পরনে পার্পল কালারের শর্ট টপস, সঙ্গে সাদা প্লাজো। এলোমেলোভাবে ঘুমিয়ে থাকার কারণে টপসটা পেটের উপরে উঠে আছে, যার ফলে রূপকথার পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে। সেদিকে উৎসের চোখ যেতেই সে চোখজোড়া বন্ধ করে নিল। এরপর বলল কি একটা অবস্থা! এত ফালতু শোয়ার স্টাইল কারো হয়? এসব বলতে বলতে উৎস গায়ের ব্লেজারটা খুলে সিঙ্গেল সোফার উপর রাখল। এরপর রূপকথার কাছে গিয়ে তার টপসটা নামিয়ে দিল। উৎস রূপকথার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ ভালোভাবে লক্ষ্য করে মনে মনে বলল, লেয়ার কাট ব্রাউন কালার চুল, ধবধবে ফর্সা গায়ের রং, গোলাপি ঠোঁট, সব মিলিয়ে এই মেয়েটাকে দেখতে আসলেই বাঙালি কম, রাশিয়ান বেশি মনে হয়। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে উৎস সোজা হয়ে দাঁড়াল। তারপর ডাকল রূপকথা। এভাবে কয়েকবার ডাকার পর রূপকথা নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে পড়ল। উৎস আর না ডেকে ওয়াশরুমে চলে গেল। এরপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে দেখে রূপকথা এখনও ওঠেনি। এই সাজ সন্ধ্যাবেলা কেউ ঘুমায়? উৎস এবার পাশের টি টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে সেখান থেকে কিছু পানি হাতে নিয়ে রূপকথার মুখে ছিটকাল। মুখে পানির ছিটে পড়ায় রূপকথা তড়িঘড়ি করে উঠে বসে পড়ল। সামনে উৎস দাঁড়িয়ে আছে দেখে খুব সহজেই বুঝে গেল কি হয়েছে। রেগে বলল কি সমস্যা আপনার? দিলেন তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। উৎস গ্লাসটা টি টেবিলে রেখে জিজ্ঞেস করল কয়টা বাজে ঘুমিয়েছিলে? রূপকথা হাই তুলতে তুলতে বলল 2টার দিকে ঘুমিয়েছি। উৎস বলল এখন সন্ধ্যা 6টা বাজে। উৎসের কথা শুনে রূপকথা বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখে আসলেই সন্ধ্যা 6:30 বাজে। এরপর উৎসের দিকে তাকিয়ে দেখল উৎস তার দিকেই তাকিয়ে আছে। রূপকথা বলল এভাবে তাকিয়ে আছেন কেন? উৎস বলল অবাক হচ্ছি। রূপকথা বলল কি জন্য? উৎস বলল এই যে তুমি দুপুর 2টায় ঘুমিয়ে 6টায় উঠে বলছো তোমার কাঁচা ঘুমটা ভেঙে গেছে। রূপকথা গাল ভেঙচিয়ে বলল এত অবাক হওয়ার কিছু নাই। আমি মানুষটাই ঘুমপাগল। জামাই ছাড়া থাকতে পারবো, কিন্তু ঘুম ছাড়া না। উৎস আর কিছু না বলে নিচে চলে গেল। উৎস যেতেই রূপকথা আবার বিছানায় ধুম করে শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে নিজে নিজেই বলল এত গম্ভীর মানুষটার সঙ্গে কি আমি আসলেই সংসার করতে পারবো? উৎস বলল সংসারের চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মন দিন ম্যাডাম। কালকে থেকে নিয়মিত ক্লাস করবেন। কথাটা বলতে বলতে উৎস রুমে ঢুকল। তার হাতে রূপকথার সবগুলো বই, গাইড। রূপকথা বলল কলেজের ইউনিফর্ম ছাড়া কিভাবে ক্লাস করব? উৎস বলল একটু পরই ড্রাইভার এসে ইউনিফর্ম দিয়ে যাবে। রূপকথা বলল আজকেই না মাত্র ভর্তি হলাম। উৎস বলল এমনই অনেক পিছিয়ে গেছ, আর রেস্ট নিলে জীবনে সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না। রূপকথা বলল আল্লাহ মাফ করুক। কি বলতেছেন এসব? আমি ডাব্বা মারলে আপনার আত্মীয় স্বজন সবাই তো বলবে উৎসের বউ ডাব্বা মেরেছে। তখন শান্তি লাগবে? উৎস বলল সেজন্যই তো বলছি, এখনো সময় আছে, পড়ালেখায় মনোযোগ দাও।
রূপকথা বলল আন্ডারস্কোর ঠিক আছে আগামীকাল থেকে ভালো হয়ে যাব উৎস বলল আন্ডারস্কোর আগামীকাল কখনো আসে না আজকে এই এখনই পড়তে বসবে রুমের এক কোনায় যে সেন্টার টেবিলটা আছে উৎস সব বই সেটার উপর রাখল এরপর বইগুলো সাজিয়ে রাখল রূপকথাকে উদ্দেশ্য করে বলল আন্ডারস্কোর অগোছালো কাজ আমার একদমই পছন্দ না সব সময় রুম যেন পরিপাটি থাকে শাওয়ার নিয়ে টাওয়েলটা বিছানায় না রেখে বারান্দায় মেলে দিবে পড়ালেখা শেষ করে বই খাতাগুলো জায়গা মতো গুছিয়ে রাখবে এটা বলে উৎস নিচে চলে গেল অন্যদিকে রূপকথা কিছু না বলে বিছানায় মুখ ফুলিয়ে বসে আছে উৎস কিভাবে তাকে আকার ইঙ্গিতে কথা শুনিয়ে চলে গেল রূপকথা কিছুক্ষণ ওভাবে বসে থেকে চুলগুলো খোপা করে ওয়াশরুমে চলে গেল এরপর ফ্রেশ হয়ে এসে নিজের ওড়নাটা খুঁজতে লাগল ঘুমানোর সময় ওড়না গায়ে ছিল কিন্তু এখন কোথায় গেল অনেকক্ষণ খোঁজার পর এক পর্যায়ে গিয়ে ওড়নাটা খুঁজে পেল ওড়নাটা হাতে নিতেই তার মাথায় এলো এতক্ষণ সে উৎসের সামনে ওড়না ছাড়া ছিল কথাটা মাথায় আসতেই রূপকথা বিছানায় বসে পড়ল মনে মনে বলল আন্ডারস্কোর আল্লাহ লোকটা কি ভাবতেছে ছি 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 রূপকথা বিছানায় বসে দাঁত দিয়ে নখ কাটছিল এমন সময় একজন সার্ভেন্ট এসে দরজায় নক করে বলল আন্ডারস্কোর ম্যাম আপনাকে নিচে ডাকছে রূপকথা দরজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল আন্ডারস্কোর আমাকে আবার কে ডাকছে কেন ডাকছে সার্ভেন্ট বলল আন্ডারস্কোর আয়েশা ম্যাম ডাকছে আপনাকে নাশতা করার জন্য রূপকথা আর কিছু জিজ্ঞেস না করে ওড়নাটা মাথায় দিয়ে নিচে চলে গেল রূপকথা নিচে গিয়ে দেখে সবাই নাশতা করছে আয়েশা তাকে দেখে বলল আন্ডারস্কোর উপরে এতক্ষণ কি করছিলে রূপকথা চোরা চোখে একবার উৎসের দিকে তাকিয়ে বলল আন্ডারস্কোর কিছু না এমনি আয়েশা বেগম বলল আন্ডারস্কোর আচ্ছা ঠিক আছে নাশতা করে নাও রূপকথা নাশতা করে রুমে চলে আসল রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল মোবাইলে ফেসবুক না থাকায় তার মনে হচ্ছে মোবাইলে কিছুই নেই ঠিক করল আজকেই উৎসকে জোর করিয়ে হলেও একটা ফেসবুক আইডি খুলে নিবে বিছানায় শুয়ে এসব ভাবছিল রূপকথা এমন সময় উৎস রুমে প্রবেশ করল রূপকথাকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল আন্ডারস্কোর কি সমস্যা এখনও শুয়ে আছো তুমি পড়তে বসনি কেন রূপকথা হাই তুলতে তুলতে বলল আন্ডারস্কোর আমার ঘুম আসছে তাই শুয়ে আছি উৎস বলল আন্ডারস্কোর দিন রাত ২৪ ঘণ্টা সারাদিন শুধু ঘুমাতেই মন চায় রূপকথা টেনে টেনে বলল আন্ডারস্কোর ঘুম ভালোবাসি রে এ আমি ঘুম ভালোবাসি রে এ উৎস ধমক দিয়ে বলল আন্ডারস্কোর গানের সুর না টেনে তাড়াতাড়ি পড়তে বসো উৎসের ধমক শুনে রূপকথা তড়িঘড়ি করে উঠে বসে পড়ল রূপকথার অবস্থা দেখে উৎস না চাইতেও মনে মনে হেসে দিল তবে উপরে গম্ভীরত্ব রেখে বলল আন্ডারস্কোর তুমি না বলেছিলে তুমি পড়ালেখা করতে চাও রূপকথা বলল আন্ডারস্কোর হ্যাঁ চাই তো ইভেন এখনও চাই উৎস বলল আন্ডারস্কোর ওহ আচ্ছা এই তার নমুনা রূপকথা বলল আন্ডারস্কোর আমার পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে মন চায় তবে পরীক্ষার আগের দিন ছাড়া পড়তে বসতে মন চায় না উৎস আবারও ধমক দিয়ে বলল আন্ডারস্কোর লাস্টবার বলছি নাটক না করে পড়তে বসো উৎসের ধমক শুনে রূপকথা বলল আন্ডারস্কোর কথায় কথায় শুধু ধমক দেন অভিশাপ দিলাম আপনার সারাদিন জীবন কাটবে শুধু আমাকে নাটক কম করো পিউ এই কথাটা বলতে বলতে উৎস বলল আন্ডারস্কোর তোমার ফোনটা দাও রূপকথা বলল আন্ডারস্কোর কেন উৎস বলল আন্ডারস্কোর দরকার আছে রূপকথা বলল আন্ডারস্কোর কি দরকার আচ্ছা শুনেন আমাকে একটা ফেসবুক আইডি খুলে দেন প্লিজ জজ উৎস বলল আন্ডারস্কোর আচ্ছা দিচ্ছি মোবাইলটা তো আগে দাও রূপকথা খুশি মনে উৎসকে মোবাইলটা দিয়ে দিল মোবাইলটা নিয়ে উৎস নিজের প্যান্টের পকেটে রেখে দিল বলল আন্ডারস্কোর রাত 10টার পর মোবাইল পাবে এবার পড়তে বসো আর কোনো কথা শুনতে চাই না আমি শেষের কথাগুলো উৎস দাঁতে দাঁত চেপে বলায় ভয় পেয়ে গেল রূপকথা তাড়াতাড়ি করে পড়ার টেবিলে গিয়ে বসল এরপর পৌরনীতি বইটা হাতে নিয়ে একটা পেজ উল্টিয়ে পড়া শুরু করল উৎস বলল আন্ডারস্কোর ইংরেজি বই নাও রূপকথা বলল আন্ডারস্কোর আমি ইংরেজি অনেক পারি পৌরনীতি তেমন পারি না তাই পৌরনীতি নিয়ে বসলাম উৎস বলল আন্ডারস্কোর এত সুন্দর চাপা মারা কার থেকে শিখেছ রূপকথা বলল আন্ডারস্কোর চাপা মারতে পারাটাও একটা প্রতিভা যেটা সবার মধ্যে থাকে না
হু। উৎস বলল আন্ডারস্কোর। কাল থেকে বিকেল 5টায় তোমার প্রাইভেট টিচার আসবে, যিনি তোমাকে আইসিটি আর ইংরেজি পড়াবেন। মনে রেখো, যাকে টিচার হিসেবে ঠিক করেছি, তিনি কিন্তু অনেক কঠোর। পড়া না পারলে বা বেয়াদবি করলে কিন্তু তিনি তোমাকে কান ধরিয়ে রুমের বাইরে দাঁড় করিয়ে রাখবেন। তাই বলবো, মান সম্মানের কথা চিন্তা করে হলেও ঠিকমতো পড়ালেখাটা করো। রূপকথা বলল আন্ডারস্কোর। এভাবে শাস্তি না দিলেও পারতেন জাওয়াদ সাহেব। শাস্তিটা অন্তরে গিয়ে একদম ডিরেক্ট কষ্ট হয়ে লাগল। উৎস বলল আন্ডারস্কোর। তুমি এত পাকনা পাকনা কথা কিভাবে বলো? প্লিজ, এবার চুপ করো। দয়া করে একটু পড়তে বসো। রূপকথা বলল আন্ডারস্কোর। আপনার কথা শুনে মনে পড়ে গেল আমার দাদির কথা। তিনি কি বলতো জানেন? উৎস বলল আন্ডারস্কোর। না, তুমি না বললে আমি কিভাবে জানব? রূপকথা বলল আন্ডারস্কোর। আমার পাকামি দেখে দাদি বলতো, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকিবে চিরকাল। উৎস বলল আন্ডারস্কোর। ছি, এসব কি কথা? রূপকথা বলল আন্ডারস্কোর। আহা নাটক। বাল শব্দটা কি খারাপ? এটা হলো একটা হিন্দি শব্দ, যেটার বাংলা হলো চুল, আর ইংরেজি হলো হেয়ার। উৎস বলল আন্ডারস্কোর। মাফ চাই, তোমার পড়া লাগবে না। প্লিজ তুমি ঘুমাও। কথাটা শুনেই রূপকথা পড়ার টেবিল থেকে উঠে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। বলল আন্ডারস্কোর। আহ শান্তি। উৎস চুপচাপ কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে রইল, এরপর নীরবে রুম থেকে বেরিয়ে গেল। উৎস চলে গেছে বুঝতে পেরে রূপকথা শোয়া থেকে উঠল। কিছুক্ষণ চারপাশে মোবাইলটা খুঁজে দেখল, কিন্তু কোথাও পেল না। এরপর আবার শুয়ে পড়ল। কালো ছোট বর্গক্ষেত্র। রূপকথার ঘুম ভাঙতেই রুমের দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। রূপকথা কিছুক্ষণ বসে থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসল। এরপর ওড়নাটা গায়ে জড়িয়ে নিচে চলে গেল। গিয়ে দেখে ফারুক সাহেব বসে টিভিতে খবর দেখছে আর আয়শা বেগম ফোনে কারো সঙ্গে কথা বলছে। আশেপাশে কোথাও উৎসকে দেখতে পেল না। রূপকথাকে দেখে আয়শা বেগম ডেকে নিজের পাশে বসাল। এরপর জিজ্ঞেস করল আন্ডারস্কোর। উৎস কোথায় গেছে? রূপকথা বলল আন্ডারস্কোর। আমি তো জানি না। আয়শা বেগম বলল আন্ডারস্কোর। তোমার স্বামী, অথচ তুমি জানো না ও কোথায় গেছে? এটা কোনো কথা হলো? রূপকথা চুপ হয়ে গেল। সত্যিই তো, তার তো জিজ্ঞেস করা উচিত ছিল উৎস কোথায় যাচ্ছে। রূপকথা বলল আন্ডারস্কোর। উনি তো সব সময় সাথে ফোন নিয়ে বের হয়। আপনি বরং ওনাকে একটা কল দিয়ে দেখুন। আয়েশা বেগম চিন্তিত হয়ে বলল আন্ডারস্কোর। দিয়েছি, ধরেনি। রূপকথার এবার চিন্তা হতে লাগল। ভাবল, কোথায় গেল লোকটা? আয়েশা বেগম একের পর এক ছেলেকে কল দিয়েই যাচ্ছে। যা দেখে ফারুক সাহেব বলল আন্ডারস্কোর। আহ আয়েশা, এত টেনশন করছো কেন? দেখবে, একটু পর উৎস ঠিকই চলে আসবে। আয়েশা বেগম বলল আন্ডারস্কোর। তুমি কি বুঝবে, আমার মায়ের মন। আয়েশা বেগমের পাশে বসে রূপকথা চিন্তায় দাঁত দিয়ে নখ কাটতে লাগল। এভাবে দেখতে দেখতে প্রায় 11টা বেজে গেল। তারপরও উৎস বাসায় ফেরার নাম নেই। এবার রূপকথার চিন্তা আরও বেড়ে গেল। মনে মনে নিজেকেই দোষী ভাবতে লাগল। রূপকথা এই কয়েকদিনে বুঝে গেছে, আয়েশা বেগম আর ফারুক সাহেব দুজনই হাই প্রেশারের রোগী। একদমই রাত জাগতে পারে না। তাই রূপকথা দুজনকে বলল আন্ডারস্কোর। আপনারা দুজনই হাই প্রেশারের রোগী। আপনাদের রাত জাগলে ক্ষতি হবে। তাই বলছি, প্লিজ ডিনার করে শুয়ে পড়ুন। চিন্তা করতে হবে না, উনি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। রূপকথার কথা শুনে দুজনই খুশি হল। রূপকথা যে এই কয়েকদিনেই তাদের কথা ভাবতে শুরু করেছে, এটা তাদের জন্য অনেক কিছু। তারপর সেসব বাদ দিয়ে আয়েশা বেগম বলল আন্ডারস্কোর। উৎস আসুক আগে। রূপকথা শুনল না। সার্ভেন্টদের বলল আন্ডারস্কোর। টেবিলে খাবার আনুন। এমন সময় উপরে থেকে উদয় নেমে আসল। মাকে জিজ্ঞেস করল আন্ডারস্কোর। আজকে রাতে কি ভাত তাত খাওয়াবেন না? আয়েশা বেগম বলল আন্ডারস্কোর। আমি ধরে রেখেছি তোকে, তোর খাওয়া তুই খাবি, আমি খাওয়ানোর কে? উদয় কিছু না বলে ডাইনিং টেবিলে গিয়ে বসল। এরপর বাবাকে জিজ্ঞেস করল আন্ডারস্কোর। তুমিও খাবে না? ফারুক সাহেব বলল আন্ডারস্কোর। তোমার খাওয়া তুমি খাও, আমি উৎস ফিরলে খাব। উদয় বলল আন্ডারস্কোর। তোমাদের নাটকের শেষ নাই। ও কি বাচ্চা? কেউ উদয়ের কথায় পাত্তা দিল না। রূপকথা আয়েশা বেগম আর ফারুক সাহেবকে জোর করিয়ে খেতে বসিয়ে দিল। তারা রূপকথার সঙ্গে না পেরে গিয়ে বসল। এরপর দুজনের খাওয়া শেষ হতেই দুজনকে জোর করে রুমে পাঠিয়ে দিল। রুমে যাওয়ার আগে আয়েশা বেগম বারবার বলল আন্ডারস্কোর।
উৎস আসলে আমাকে ডেকে দিও। রূপকথা বলল আন্ডারস্কোর। ঠিক আছে ডাকব। এখন রুমে গিয়ে শুয়ে পড়ুন।